সবাইকে স্বাগতম জানাচ্ছি জৈব রসায়নের সিরিজ ভিডিওগুলো নিয়ে। একাধারে সিরিজ ভিডিওর আজকে প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জৈব রসায়নের সূচনা এবং অ্যালকেন বিষয়টা। সবাইকে এইচএসসি অ্যাডমিশন ওয়ারিয়রের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি জৈব রসায়নের সিরিজ ক্লাস নং 1-এ। আজকের ক্লাসে আমরা মূলত জৈব রসায়নের সূচনা এবং অ্যালকেন নিয়ে আলোচনা করব। এখন জৈব রসায়ন পড়ার আগেই সেটা আমাদের জানতে হবে জৈব রসায়নটা কি। জৈব রসায়ন কি? জৈব রসায়ন মূলত হাইড্রোজেন ও কার্বন নিয়ে গঠিত যৌগ। এখন শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন থাকলেই কি হাইড্রোকার্বন বা জৈব রসায়ন হবে? জৈব যৌগ মূলত হাইড্রোকার্বনকেই বোঝায়। হাইড্রোকার্বন এবং তার জাতক সমূহ, এটা হলো জৈব যৌগ বা জৈব রসায়ন। অর্থাৎ জৈব রসায়নের আলোচনাই করা হয় হাইড্রোকার্বন নিয়ে এবং তার জাতক সমূহ নিয়ে। এখন এটা হলো হাইড্রোকার্বনের সংজ্ঞা হয়েছে। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সমূহ। হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ সমূহ। এখন জৈব রসায়নে শুধু হাইড্রোকার্বনই থাকে বা হাইড্রোজেন এবং কার্বন থাকে? হাইড্রোজেন এবং কার্বনের সাথে হাইড্রোকার্বনে সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন মৌল থাকে। অবশ্যই কার্বন হাইড্রোজেন থাকবে। কার্বন হাইড্রোজেনের পাশাপাশি এই যৌগগুলো থাকে জৈব যৌগে। স্পুনেক্স অর্থাৎ সালফার, ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেন গ্রুপের ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যুক্ত হয়। এখন জৈব যৌগের সূচনায় প্রথমে কাজ করেন সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। বার্জেলিয়াসের ভাইটাল ফোর্স অফ থিওরি অর্থাৎ প্রাণ শক্তির মতবাদ যে থিওরি, সেটা থেকেই মূলত ক্রমান্বয়ে ধাপে ধাপে জৈব যৌগের সূচনা হয়। এখন প্রথম আবিষ্কৃত জৈব যৌগ তো ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া। এখন এই ইউরিয়াটা সর্বপ্রথম কালেকশন অর্থাৎ সংগ্রহ করেন বিজ্ঞানী রাউলি। এবং কোথা থেকে কালেকশন করেন? মানব মূত্র থেকে কালেকশন করেন। এখন জৈব রসায়নের প্রবক্তা যদি বলা হয়, আমাদের সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াসকেই বলতে হবে জৈব রসায়নের প্রবক্তা। জৈব রসায়নের প্রবক্তা সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। ইনি 1808 সালে ভাইটাল ফোর্স অফ থিওরি নামে তত্ত্বটা দেন। 1808 সালে। এখন যদি আমি রসায়ন নিয়ে কথা বলতে চাই, অবশ্যই, আর যদি বলা হয় জৈব রসায়নের জনক হলেন জার্মান বিজ্ঞানী ফ্রেডারিক ওয়ালার। ফ্রেডারিক ওলার হলো জৈব রসায়নের জনক। ইনি হলেন জার্মান বিজ্ঞানী। ইনি মূলত জানতেন না যে জৈব যৌগ তিনি আবিষ্কার করবেন। আকস্মিকভাবে তিনি জৈব যৌগ আবিষ্কার করেছেন। এখন হাইড্রোজেন ব্যতীত কিন্তু অনেক জৈব যৌগ দেখা যায়।
হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগ, মানে ব্যতিক্রম তো থাকবেই। জৈব যৌগের ব্যতিক্রম পড়বো আজকে, আবার প্রথম দিনেই ব্যতিক্রম শুরু করছি। জৈব যৌগের ব্যতিক্রম অর্থাৎ হাইড্রোকার্বন ব্যতীত জৈব যৌগ। হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগের ভিতরে আছে ক্লোরোপিক্রিন, COCl2 NH2, ক্লোরোপিক্রিন। তারপরে আছে CCl4, এইগুলো। তারপরে আছে গ্যামাক্সিন, C6H6Cl6 গ্যামাক্সিন। যদি এখানে হাইড্রোজেন আছে বাট অনেক সংকেতে এখানে হাইড্রোজেন দেওয়া হয় না। তারপরে আছে কার্বন যুক্ত অজৈব যৌগ, অর্থাৎ কার্বন আছে বাট অজৈব যৌগ। এগুলো হচ্ছে ধাতব কার্বন, যেমন C2 সি সরি এটা কার্বন ডাই অক্সাইড। এগুলো কিন্তু জৈব যৌগ না, অজৈব যৌগ। ঠিক আছে। তারপরে আছে কার্বাইড, ধাতব কার্বাইডের লবণ, যেমন C2S। ঠিক আছে। তারপরে আছে N2S, N2S হয় না, কি দেখা যায়, ওয়ান সেকেন্ড আর একটু দেখে নিই কি দেওয়া যায়। হ্যাঁ, KCN দেওয়া যায়, KCN। এগুলো ধাতব, এই যে ধাতব লবণগুলো এবং ধাতব কার্বাইডগুলো, ধাতব কার্বাইড CaCO2, এটাও কিন্তু জৈব যৌগ, জৈব যৌগ নয়, ধাতব কার্বাইড, ধাতব লবণ, অজৈব যৌগ। ধাতব কার্বাইড ও ধাতব লবণ অজৈব যৌগ। এখন হাইড্রোজেন আছে বাট অজৈব যৌগ কোনগুলো? হাইড্রোজেন আছে বাট অজৈব যৌগ কোনগুলো দেখা একটু। হাইড্রোজেন বাদে অজৈব যৌগ, দ্বারাও আমি একটু বোর্ডে ক্লিয়ার করে নিই। বোর্ডে ক্লিয়ার করবো কোথায়? হ্যাঁ, হাইড্রোজেন ব্যতীত অজৈব যৌগ। হাইড্রোজেন ব্যতীত অজৈব যৌগের ভিতরে আছে হাইড্রোজেন ব্যতীত অজৈব যৌগ, যেমন NH4CNO, তারপরে NH4Cl। এখানে হাইড্রোজেন যুক্ত, হাইড্রোজেন ব্যতীত না, হাইড্রোজেন যুক্ত অজৈব যৌগ এগুলো। হাইড্রোজেন যুক্ত অজৈব যৌগ, এই জৈব যৌগগুলো হাইড্রোজেন থাকা সত্ত্বেও এগুলো অজৈব যৌগ। কেন অজৈব যৌগ এই বিষয়ে বিশ্লেষণ আমি দিতে পারবো না, ব্যতিক্রম তো থাকবেই, আমি তাই ব্যতিক্রমই দেখাচ্ছি। আচ্ছা, এখন আসি জৈব যৌগের প্রাণশক্তির মতবাদ, অর্থাৎ ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি এবং প্রাথমিক যে বিক্রিয়াটা ঘটান ফ্রেডারিক ওয়ালার, সেই বিক্রিয়াটা, এবং জৈব যৌগের প্রথম বিক্রিয়া। জৈব যৌগের প্রথম বিক্রিয়া। ভাইটাল ফোর্স থিওরি কি বললেন? 1808 সালে সুইডিশ বিজ্ঞানী ফ্রেডারিক ওয়ালার সাহেব এসে বললেন জৈব যৌগ প্রকৃতি থেকে পাওয়া যায়, অর্থাৎ এদের গবেষণাগারে পাওয়া যায় না। সজীব উদ্ভিদ থেকে পাওয়া যৌগ জৈব যৌগ, এবং অজীব বা জড় পদার্থ থেকে পাওয়া যৌগগুলো অজৈব যৌগ। এগুলো কোনো রিয়াকশন দেয় না প্রকৃতি, মানে ল্যাবরেটরিতে এদের উৎপাদনের কোনো প্রক্রিয়া নেই। এখন 1815 সালে প্রথম বিক্রিয়াটা ঘটা জৈব যৌগের, ফ্রেডারিক ওয়ালার সাহেব বিক্রিয়াটা ঘটান এইভাবে। প্রথমে তিনি মূলত তার কাঠামোতে, মানে বিক্রিয়াটিতে তিনি মূলত কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চেয়েছিলেন, অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু আকস্মিকভাবে সেটা পূর্ণ বিনাশ করে ইউরিয়া অর্থাৎ জৈব যৌগ পাওয়া গিয়েছিল। আমরা বিক্রিয়াটি দেখি। তিনি বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে নিয়েছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অবশ্যই অ্যাকুয়াস অবস্থায় নিয়েছিলেন তিনি। তারপরে নিয়েছিলেন লেড সায়ানেট,
লেড সায়ানেট। এই বিক্রিয়াটি একটি অ্যাকুয়াস অবস্থায় অর্থাৎ গ্যাসীয় অবস্থায় নিয়েছিলেন। নেওয়ার ফলে তিনি পান NH2CNO যৌগটা পান, সরি NH4 হবে, অ্যামোনিয়াম সায়ানেটটা পান এবং বাকি পান PbCl2 ক্লোরাইড পান। এটা তিনি পান অ্যাকুয়াস অবস্থায়। অ্যাকুয়াস অবস্থায় পান অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট পান। এরপর এই অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি কঠিন আকারে পেতে চেয়েছিলেন। এই ক্ষেত্রে তিনি বাষ্প প্রয়োগ করেন, অর্থাৎ পূর্ণ বিনাশ করেন তাপ দিয়ে। পূর্ণ বিনাশ করলে তিনি এখানে এটা কঠিন অবস্থায় না পেয়ে ইউরিয়া পেয়ে যান। আর ইউরিয়া বিজ্ঞানী রাউলি আবিষ্কার করে রেখেছিলেন, এটা জৈব যৌগ। আর এটাই হলো প্রথম পরীক্ষাগারে নির্মিত জৈব যৌগ উৎপন্ন করেন ফ্রেডারিক ওয়ালার সাহেব নিজের অজান্তেই। যেহেতু ফ্রেডারিক ওয়ালার সাহেব বিক্রিয়া ঘটাই ফেললেন, এখন প্রকৃতিতে অসংখ্য জৈব যৌগ পাওয়া যাচ্ছে। কিসের কারণে? প্রকৃতিতে জৈব যৌগের আধিক্যের কারণ যদি আমি বলি, প্রকৃতিতে জৈব যৌগের আধিক্যের কারণ হচ্ছে ক্যাটেনেশন, সমানুকরণ এবং পলিমারকরণ। তাহলে কি বলা যাচ্ছে? ক্যাটেনেশন সি, সমানীকরণ আই, আইসোমারিজম, আর অর্থাৎ পিআইসি কে বলা হচ্ছে প্রকৃতিতে জৈব যৌগের আধিক্যের কারণ। এখন প্রকৃতিতে প্রাপ্ত জৈব যৌগের সংখ্যা কিন্তু অসংখ্য। এই ক্যাটেনেশনটা বলতে কি বোঝায়? ক্যাটেনেশন বলতে বোঝায় একাধিক কার্বনের সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণুগুলো একসাথে যুক্ত হয়ে একটি বৃহৎ শিকল বা চেইন গঠন করে। ক্যাটেনেশনের চেইন গঠন করে, চেইন। এই চেইন গঠন করাকেই বলা হচ্ছে ক্যাটেনেশন। যেমন আছে ক্যাটেনেশন তৈরি হয় 30 থেকে 70 কার্বন সংখ্যা পর্যন্ত। যেমন এর ভিতরে আছে C60 কে বাকি বল বা বুকমিনস্টার ফুলারিনস বলা হয়। ফুলারিন হচ্ছে পৃথিবীতে প্রাপ্ত প্রথম বৃহৎ যৌগ বা উপাদান বলা যায়। ফুলারিন প্রকৃতিতে প্রাপ্ত সর্ববৃহৎ যৌগ। বুকমিনস্টার বাকি বল একে বলা হচ্ছে C60 কে। এর এর সংকরণ sp2। ক্যাটেনেশন তৈরি হয় sp2 সংকরণ অথবা sp3 সংকরণে। বাট এই বাকি বল বা বুকমিনস্টার ফুলারিনস এটি সংকরিত হয়েছে sp2 সংকরণে। ঠিক আছে, কার্বন পরমাণু এখানে sp2 আকারে সংকরিত হয়েছে। এখন আসি, ক্যাটেনেশন তো হলো, এখন আসি আইসোমারিজম অর্থাৎ সমানুকরণ। সমানুকরণ নিয়ে আমাদের এই সিলেবাসে, এইচএসসি সিলেবাসে অনেক হিউজ আছে। ওটা আমি আলাদা 2টা ক্লাস লাগবে সমানুকরণে, 2টা ক্লাসে অর্থাৎ 2টা ভিডিওতে ওটা শেষ করব। ওটা এখন আপাতত সমানুকরণ যদি বলতেই চাই তাহলে বলতে হবে আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন, এরূপ যৌগকে সমানুকরণ বলে। গাঠনিক সংকেত ভিন্ন, তাকে সমানুকরণ বলে। যেমন এই যে এখানে অ্যামোনিয়াম সায়ানেটের সমানুকরণ বিক্রিয়ায় ইউরিয়া তৈরি হয়েছে, বাট ইউরিয়ার এটা আণবিক সংকেত প্রায় এটা একই রকম, NH4। এখানে যদি NH4 আছে, CNO আছে, এখানেও দেখেন NH2,4CNO আছে। অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়ার আণবিক সংকেত কিন্তু একই, বাট এদের গাঠনিক সংকেত ভিন্ন।
এগুলোর একটা কি সমানুকরণ, অর্থাৎ এখানে আইসোমেরিজম বিক্রিয়া ঘটেছে। আইসোমেরিজম আমরা ভুল লিখলাম, আইসোমেরিজম বিক্রিয়া ঘটেছে। আইসোমেরিজম, ঠিক আছে। আইসোমেরিজম রিঅ্যাকশন ঘটাইছিলেন বিজ্ঞানী ফেডেরিকো আলার। এবার আসছেন পলিমারকরণ। পলিমারকরণ বিক্রিয়া সূক্ষ্ম সূক্ষ্ম মনোমার যুক্ত হয়ে পলিমার গঠন করে, যেমন পলিথিন বিক্রিয়া। আমি যদি ইথাইন নিই, তাহলে এখানে যদি টেম্পারেচারের প্রয়োগ ঘটাই, আমরা এখানে CH3 পাবো, অর্থাৎ পলিথিন পাবো এখানে, ঠিক আছে। অবশ্যই এখানে N অনুকার পলিথিন পাবো আমরা। অ্যাসিটিলিন থেকে পলিথিন পাওয়ার প্রক্রিয়া এটা। এখন প্রশ্ন হচ্ছে, ইউরিয়া তৈরি মধ্যস্থ যৌগ কোনটি? তারপরে প্রশ্ন হলো, ইউরিয়া কোন শ্রেণীভুক্ত? নেক্সট প্রশ্ন হচ্ছে, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়া তৈরির প্রক্রিয়া বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলো সাব কোশ্চেন, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন, সাব কোশ্চেন। এগুলো কিসের জন্য? ম্যাট, ভার্সিটি, বুয়েট, এই প্রশ্নগুলো। বুয়েটের জন্য শেষেরটা শুধুমাত্র, বুয়েটের জন্য শুধুমাত্র শেষেরটা, এটা জাস্ট বুয়েট, আর বাদ বাকিগুলো মেডিকেল এবং ভার্সিটির জন্য। এখন ইউরিয়া তৈরির মধ্যস্থ যৌগ কি? এখন আমি যদি ইউরিয়া তৈরির আগে আমার জাস্ট বিক্রিয়া ঘটানো লাগে NH3 আর কার্বন ডাই অক্সাইডের, অর্থাৎ অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটালে আমি এখানে পাবো NH4COONH2। এইটা, এটা কি বলেন? এই যৌগটাই হলো ইউরিয়া তৈরির মধ্যস্থ যৌগ। অ্যামোনিয়াম এটা মধ্যস্থকারী যৌগ COONH2। এখন ইউরিয়া কোন শ্রেণীভুক্ত? ইউরিয়া এটা অ্যামাইড শ্রেণীভুক্ত। অ্যামাইড শ্রেণীভুক্ত। এই যে অ্যামাইড কেন? NH2 আছে তাই অ্যামাইড। এখন ইউরিয়ার রাসায়নিক নাম কি? অ্যামোনিয়াম কার্বামাইড অথবা কার্বামেট। ইউরিয়া তৈরির প্রক্রিয়া বিশ্লেষণ করেন, অর্থাৎ প্রথম জৈব যৌগের যে বিক্রিয়া সেটাই হলো ইউরিয়া তৈরির প্রক্রিয়া। আমি যেটা পূর্ববর্তী পাতায় লিখেছিলাম। এই তো এতটুক যা পড়ালাম। এখন এখান থেকে আরেকটু কিছু দেখাই, আরেক কিছু সাব কোশ্চেন দিই। সাব কোশ্চেন আর কি দেওয়া যায়? আচ্ছা, সাব কোশ্চেন আপাতত বাদ থাক, আপাতত যতটুক পড়াইছি এর ভিতরে বেশি ইম্পর্টেন্ট সাব কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি, এগুলোই সাব কোশ্চেন। এখন আসি জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্যে। জৈব যৌগ সমযোজী প্রকৃতির বেশি হয়, সমযোজী প্রকৃতির বেশি হয়, সমযোজী প্রকৃতির। আর অজৈব যৌগ আয়নিক প্রকৃতির।
আয়নিক প্রকৃতির। জৈব যৌগে শুধুমাত্র একটি নোট জৈব যৌগে শুধুমাত্র কার্বন পরমাণু চতুর্যোজ্যতা দেখা যায়। বানান ভুল হয়েছে, চতুর্যোজ্যতা দেখা যায়। যেমন সংকরণ প্রক্রিয়ায় ঘটে। আমি যদি সংকরণ লিখি বা হাইব্রিডাইজেশন যদি লিখি আমি, তখন দেখা যায় যদি CH4 লিখি তখন কার্বনের কেন্দ্রীয় সংকরণ ঘটে sp3 সংকরণ। ঠিক এইভাবে জৈব যৌগে শুধুমাত্র কার্বন পরমাণুরও চতুর্যোজ্যতা অর্থাৎ 4টা হাত দেখা যায়। চতুর্যোজ্যতা শুধুমাত্র কার্বন পরমাণু দেখা যায়। সম্পূর্ণ যৌগে চতুর্যোজ্যতা বিদ্যমান নেই জৈব যৌগে। ঠিক আছে? তারপর যদি আমি বলি জৈব যৌগের বিক্রিয়ায় অশেষ বা নিঃশেষ থাকে না, আর অজৈব যৌগে কি নিঃশেষ থাকে। তারপরে আছে এগুলো মন্থর প্রকৃতির হয় বেশিরভাগই, জৈব যৌগগুলো মন্থর গতির হয়, আর এগুলো বাট খুবই দ্রুতায়নিক প্রকৃতির এগুলো যদিও বলা হয়। এই তো এইগুলোই আছে, আরো আছে যদিও পার্থক্য। এটা HW থাকবে, বই থেকে পড়ে নিতে হবে। HW জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য HW, কারণ এখানে এইভাবে বিশ্লেষণ দিচ্ছি না, এটা HW। এখন আসি হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগে। বোর্ডটা পুরোই লাগবে। জৈব যৌগের শ্রেণী বিভাগ আগে লিখে নিই সুন্দর একটা ডায়াগ্রাম আঁকে আমি। হ্যাঁ, জৈব যৌগের শ্রেণী বিভাগ। খুব সুন্দর বোর্ডের অবস্থা করে দেবো, এখন ডিজাইন করব। দেখেন, ফার্স্ট নিলাম আমাদের কাঙ্ক্ষিত জৈব যৌগ। এটাকে জৈব যৌগে ভাগ করা হচ্ছে মুক্ত এবং বদ্ধ প্রকৃতিতে। মুক্ত বা অ্যালিফ্যাটিক, বদ্ধ বা সাইক্লিক বা চক্রীয়। মুক্তকে ভাগ করা যাচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জৈব যৌগে। একইভাবে বদ্ধকে আবার ভাগ করা যাচ্ছে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিকে। অ্যালিসাইক্লিক আর ভাগ করা যাচ্ছে অ্যারোমেটিকে। এখন অ্যালিসাইক্লিককে আবার ভাগ করা যাচ্ছে এটা অ্যালিসাইক্লিক হবে না, এটা কার্বোসাইক্লিক হবে। অ্যালিসাইক্লিক আর ভাগ করা যাচ্ছে অ্যারোমেটিকে। আর অ্যারোমেটিককে ভাগ করা যাচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক और हेटेरो एरोमेटिक। হেটারো অ্যালিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিক, এই হলো জৈব যৌগের শ্রেণী বিভাগ, একটা সাদৃশ্যপূর্ণ চক্র। এখন অ্যালিসাইক্লিক বা মুক্ত বন্ধ
মুক্ত জৈব যৌগগুলো কেমন আকৃতির হয়? এগুলো জাস্ট স্ট্রেট লাইন, যেমন CH2 বন্ড CH2, CH3 বন্ড CH3 বন্ড CH2 দিই, CH দিই, CH2, এইভাবে যৌগগুলো হয়। একটা একক বন্ধন দিই, CH3 বন্ড CH3, তারপর হতে পারে CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH। এই যৌগগুলোকে বলা হচ্ছে মুক্ত যৌগ বা অ্যালিফ্যাটিক যৌগ সাধারণ অবস্থায়। যখন সম্পৃক্ত এবং অসম্পৃক্ততে ভাগ হয়ে যাবে তখন আবার আলাদা। সম্পৃক্ততে যাবে জাস্ট একক বন্ধন সমূহ। একক বন্ধন সমূহ থাকলে সম্পৃক্ত জৈব যৌগ, যেমন CH3, হ্যাঁ আচ্ছা একটু ডিজাইনে লিখি, CH3, তারপরে আছে CH3, CH2, CH3, CH2, এই যৌগটা, এই যৌগগুলো। এবার অসম্পৃক্ততে দুই কার্বন থাকবে, দ্বিকার্বন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনগুলো? অ্যালকেন, এইগুলো থাকবে অসম্পৃক্তর ভিতরে, অসম্পৃক্ত জৈব যৌগের ভিতরে। আমি যদি লিখি অসম্পৃক্ত জৈব যৌগ CH2, হ্যাঁ অসম্পৃক্ত জৈব যৌগ লিখলাম, তারপরে লিখলাম অসম্পৃক্ত জৈব যৌগগুলো লিখলাম। এগুলো হচ্ছে স্কেলিটন চক্র। আমি যদি এটাকে ভাঙায় লিখি তাহলে আমি লিখেছি এখানে CH3, CH2, এখানে ডাবল বন্ড যেহেতু আছে CH, এখানে তাহলে আসবে হচ্ছে ডাবল বন্ড যেহেতু CH আর CH3 যাবে। তাহলে এটা আসলো কিভাবে? এবার হাতগুলো পূরণ করে দিই আমি। এখানে তাহলে মানে লেখা হয়েছে CH3, CH ডাবল বন্ড CH। তাহলে এবার এর কয় কার্বন আছে? 1 2 3 4টা, ঠিক আছে, 2, এখানে 3 আর এখানে 4, 4টা হয়েছে, 2 3 4, 2 না, এখানে ঠিক আছে, 1 2 3 4, হ্যাঁ এখানেও ঠিক আছে, CH3, এটা এইভাবে আছে, ঠিক আছে, এই কার্বনটা, হ্যাঁ এটা লিখে ঠিক আছে, এইভাবে আছে। এবার যদি আমি এটা লিখি CH3, এবার বন্ধন আছে 3টা, বন্ধন 3টা দিলাম, বন্ধন 3, এখানে তো বন্ধন, এবার এখানে দিব, তো বন্ধন 3টা দিলাম, তাহলে আমার 5টা হয়ে গেছে, হবে না, CH 3টা, হ্যাঁ এটা এই যোগ্য, এটা লিখে স্কেলিটন চিত্রের প্রক্রিয়াগুলো দিয়েছি আমি, স্কেলিটন চিত্র। এবার অ্যালিসাইক্লিক মানে বদ্ধ, ত্রিভুজ আকার, বেঞ্জিন আকার, বদ্ধ আকার, এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক, অর্থাৎ প্রান্তীয় মুখগুলো বন্ধ থাকবে অ্যালিসাইক্লিকে। এগুলোকে কি বলা হচ্ছে? কার্বোসাইক্লিককে বলা হচ্ছে যেমন সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, এগুলোকে বলা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক গুলো জাস্ট বেনজিন জাত। অ্যারোমেটিক মানে বেনজিন দিয়ে সৃষ্টি, বেনজিনের কাঠামো আছে ওইটা দিয়ে। এখন অ্যালিসাইক্লিক, কার্বোসাইক্লিকের যে ভাগ, তার ভিতরে যে অ্যালিসাইক্লিক আছে, অ্যালিসাইক্লিকের আবার ভৌত গঠন বা ভৌত ধর্ম এই অ্যালিফ্যাটিকের মতোই, ঠিক আছে, অর্থাৎ এখানেও একক বন্ধন থাকে, এইভাবে একক বন্ধন থাকে। যেমন আমি লিখলাম CH2, এটা কয় কার্বনের? 3 কার্বনের, 3 কার্বনের, এটা কি হবে তাইলে? প্রোপেন হবে, সাইক্লোপ্রোপেন। আর যেহেতু অ্যালিসাইক্লিকের সাথে অবশ্যই সাইক্লো যোগ হবে, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। অ্যারোমেটিক একইভাবে বেনজিন জাতক বলা হচ্ছে। এবার হেটারো অ্যালিসাইক্লিক এবং হেটারো অ্যারোমেটিকের বিস্তার
ডিফারেন্সিয়েশন আছে, এটা এখন আমি আলোচনা করব, এটাই দেখাবো। আমি যদি আসি হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যালিসাইক্লিকে মাত্র একটি মাত্র যৌগ আছে, সেটা হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড এটা 3 কার্বনের একটা যৌগ, যেহেতু সাইক্লিক যৌগ অবশ্যই চক্র আকারে লিখতে হবে, লিখলাম চক্র আকারে। চক্র আকারে লিখে এর মাথায় যাবে অক্সিজেন এবং দুই হাতে যাবে কার্বনের যে হাতগুলো, এই যে এইটা, এটাকে বলা হচ্ছে ইথিলিন অক্সাইড। আর এটা আমাদের হেটারো অ্যালিসাইক্লিকের একটি মাত্র উদাহরণ আছে বইয়ে, একটু একটি মাত্রই আছে বইয়ে, একটু দেখে নিব। কোথায় গেল? এই যে এরকম একটা কাঠামো আছে, এটাকে ইথিলিন অক্সাইড বলে, আবার ইপক্সি ইথেনও বলে, ইপক্সি ইথেন। ঠিক আছে, শুধুমাত্র একটা হেটারো অ্যালিসাইক্লিক আছে। এবার হেটারো অ্যারোমেটিকে আসি। হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যারোমেটিকে প্রথমে আসতে হবে যদি বলি ফিউরান, থায়োফিন, এগুলোর কাঠামো আমি দেখাবো। থায়োফিন, পাইরল, আর আছে পিরিডিন। এখন থায়োফিন, থায়োফিন মানে সালফার, মনে রাখতে হবে। এটা অবশ্যই 4 কাঠামো হবে, এই যে এইভাবে 4 কাঠামো, 4 কাঠামো দিয়ে সালফার, 4 কাঠামো দিয়ে সালফার, and it called থায়োফিন। এবার কার্বন সংখ্যাগুলো আমাকে মিলাইতে হবে, এখানে দ্বিবন্ধন থাকবে, যেহেতু হেটারো অ্যারোমেটিক, হেটারো মানে অসম, হেটারো মানে অসম, অসম মানে 2 কার্বন। আর এগুলো হেটারো অ্যালিসাইক্লিক মানে হোমো অ্যালিসাইক্লিকও বলা যায়, হোমো অ্যালিসাইক্লিক, হোমো অ্যালিসাইক্লিক। এখানে 1 কার্বন আলাদা যৌগগুলোই থাকবে। ঠিক আছে, এটা হলো থায়োফিন। এখানে আমি কার্বনের হাতগুলো দিয়েছি, মানে বন্ডগুলো, যেটাকে বন্ডগুলো ভালো করে দিই। এবার কার্বন নিয়ে আসি, সি 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 সি, 4 কার্বন, থায়োফিন 4 কার্বন যৌগ, 4 কার্বন মলিকিউলস। এখন এটা 2 হাত আছে, এখন 2 হাত ফাঁকা, এইচ এইচ এইচ। এবার একটা হাতের এইচ এখানে দিলাম, একটা হাতের এইচ এখানে দিলাম। ঠিক আছে, এটা হলো থায়োফিনের জেনারেল কাঠামো স্ট্রাকচার। ঠিক আছে, বোর্ডটা একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি দেখছি। এখন আমি পরের টার্মে যাব। এতটুক তো আশা করি সবারই ক্লিয়ার হয়েছে। এই যে একটা সুন্দর কাঠামো, চক্রটা দেখা যায় মনে হয়, এবার এতক্ষণ দেখা যাচ্ছিল না, ক্যামেরার সামনে আসিও নি, আশা করি দেখা যাচ্ছে একটা সুন্দর কাঠামো, চক্রটা। হেটারো অ্যারোমেটিক যৌগে আমরা দেখলাম থায়োফিন, এবার দেখবো আমরা ফিউরান। ফিউরানও 4 কার্বন, অর্থাৎ কার্বন 4টা দিয়ে নিই, কার্বন 4টা দিয়ে নিলাম। এবার এখানে ঠিক একইভাবে ডবল বন্ড থাকবে, এইচ 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 এইচ। এবার ফিউরানে থাকবে সালফারের পরিবর্তে অক্সিজেন, ইপক্সি ইথেনের মতো অক্সিজেন থাকবে, বাট এটা কি হবে, ফিউরান হবে, এবং হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। তারপরে আসি পাইরল, লিখেছিলাম পাইরলও 4 কার্বন, 4টা কার্বন দিয়ে দিই, 1 2 3 4। এখানে পাইরলে থাকবে NH,
এভাবে বর্ণ আকারে না দিয়ে এইভাবেও দেওয়া যাবে, সমস্যা নেই। একটু আমি সুন্দর দেখানোর জন্য বর্ণ আকারে দিলাম। একইভাবে দ্বিকার্বন গুলো থাকবে, হাতগুলো পূরণ করে দিই। এইচ 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 এইচ। এখন আরেকটাই আছে, সেটা হলো পিরিডিন। পিরিডিন এবার আমি তাহলে থায়োফিনটাও নিয়ে আসি, ঝট করে থায়োফিনটা আমি নিয়ে আসি। 1 2 3 4, এখানে সালফার, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে সবগুলোই থাকবে, সুন্দর লাগছে দেখতে। এবার এবার যদি পিরিডিন আনতে চাই, পিরিডিন হবে 5 কার্বনে, তাহলে 5টা কার্বন আমার লিখতে হবে। কিভাবে লিখতে পারি? 1 2 3 4, এটা লিখেছি কিভাবে একটু আমি দেখি, একটু দেখে নি। হ্যাঁ, এভাবে লিখতে তো 5 কার্বন, এভাবে লিখি 1 2 3 4 5।